কখনো এমন হয় আমরা কিছু জিনিস চোখের সামনে দেখেও বুঝতে পারি না, কারণ এগুলো ঠিক মানুষ নয়, ওরা ছায়ার মতোই পাশে থাকে নীরবে, যতক্ষণ না আমরা ওদের ডাকে সাড়া দেই। আজ আমি যে গল্পটা বলবো সেটার নাম ছায়ার পেছনে কেউ নেই। এটা কোনো শহরের গল্প নয়, এটা এক গোপন অভিশপ্ত গ্রামের গল্প। এমন এক গ্রামের যেখানে রাত আসে না নিজের ইচ্ছেতে, রাত নামানো হয়, আর নামায় যারা ওদের আমরা মানুষ বলি না। এ গল্প শুনলে আপনার চারপাশের ছায়াগুলোও যেন একটু গা ছমছমে হয়ে উঠবে, আর আপনি ভাবতে বাধ্য হবেন, ছায়ার পেছনে কি সত্যিই কেউ নেই? চলুন তাহলে গল্পটা শুরু করি। আমাদের আজকের গল্প ছায়ার পেছনে কেউ নেই। আমাদের আজকের গল্পটি আমি ধাপে ধাপে আপনাদের শোনাব, তাই গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, ছায়ার পেছনে কেউ নেই। প্রথম পর্ব, ধূলিধূসর পায়ের ছাপ। গ্রাম হরিভোগা। জলপাইগুড়ির এক প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এই ছোট্ট গ্রামটি। এই গ্রামের নাম শুনলেই আশেপাশের লোকেরা মুখ ফিরিয়ে নেয়। কারো মুখে মুখে উঠে আসে একটা কথা, ওখানে রাত নামে না, নামায় ওরা। এই ওরা কারা? কেউ বলতে পারে না, কেউ দেখেনি, শুধু টের পেয়েছে। হরিগুড়ার মূল কথা এখানেই, এখানে মৃতরা কখনো পুরোপুরি মরে না। এই গ্রামে এখন মাত্র 4টি পরিবার থাকে, বাকি সব পরিবার বহু বছর আগে গ্রাম ছেড়ে চলে গেছে। কারণ রাতের বেলা কারা যেন দরজায় টোকা দেয়, ছায়ার মতো কারা যেন ঘরের পাশ দিয়ে হেঁটে যায়, আর মাঝে মাঝে রাতে কে যেন হাসে, খুব ধীরে ধীরে, গলার স্বরটা যেন গলায় কারো গলানো দড়ি। দ্বিতীয় পর্ব, মাটির নিচের কান্না। হরিভোগার একমাত্র প্রাচীন জিনিস একটি পুরো শিব মন্দির। এই মন্দির ঘিরেই সমস্ত কাহিনীর সূত্রপাত। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ দয়াল করুণা জানেন সেই কাহিনী, কিন্তু তিনি আজ 12 বছর কারোর সঙ্গে কথা বলেন না। শুধু একটা কথাই তিনি একদিন বলেছিলেন, ওরা মাটির নিচে নয়, মাটির ভেতর বাস করে। একদিন গ্রামের ছোট্ট মেয়ে চুমকি খেলা করতে করতে একটা গর্ত খুঁজতে থাকে। হঠাৎ সে চিৎকার করে ওঠে, মা, মাটি কাঁদছে। গিয়ে দেখা যায় গর্ত থেকে যেন খুব ক্ষীণ এক ধরনের গঙ্গানির শব্দ ভেসে আসছে। সব যেন কেঁপে উঠল। প্রথমে কেউ গুরুত্ব দিল না, কিন্তু মা যখন কাছে এসে ঝুঁকে শুনল, তার মুখ সাদা হয়ে গেল। মাটির নিচ থেকে আসছে খুব ক্ষীণ এক গঙ্গানির শব্দ, যেন কেউ বুকের ভেতর দিয়ে কাঁদছে, কিন্তু মুখ নেই, গলা নেই, শুধু শব্দ। খবর ছড়িয়ে পড়ল বাকি কয়েকটি পরিবারে। ভানুমতি দৌড়ে এলো, পটলবাবু এলো, এমনকি বয়স্ক দয়াল করুণাও লাঠি ঠুকে চলে এলেন। দয়াল মাটির থেকে একবার তাকিয়েই কাপা গলায় বললেন, ঢেকে দাও, এখনই ঢেকে দাও। পটলবাবু অবাক হয়ে বলল, কিন্তু এটা কিসের শব্দ? দয়াল কোনো উত্তর না দিয়ে শুধু বললেন, যা শোনো তাকে প্রশ্ন করো না, যা নিচে আছে তাকে বাইরে আনো না। তবু ভানুমতি কৌতূহলী হয়ে পায়ের কাছে মাটি সরাতে লাগলো, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই তার হাত কেঁপে উঠল, সে যেন কিছু ছুঁয়ে ফেলেছে। সবার চোখ তখন সেই গর্তে।
ভেতর থেকে দেখা গেল মাটির নিচে চাপা সরে আছে একখণ্ড কালচে কুচকানো হাতের মানুষের হাত। হঠাৎই গুঙানির শব্দ থেমে গেল। চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো, এমনকি বাতাসও যেন থেমে গেল। তারপর ধীরে ধীরে মাটি ফেটে গেল আর সেই কালচে হাতটা নড়ল। চুমকি চিৎকার করে উঠল। সবাই পিছিয়ে গেল। দয়াল হঠাৎ লাঠি নিয়ে মাটিতে প্রচণ্ড জোরে আঘাত করলেন আর গর্তটা মাটি দিয়ে ঢেকে দিলেন। সবাই ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু দয়াল শুধু একটা কথাই বললেন, আজ ওদের একজন জেগে উঠেছিল, যদি পুরো জেগে উঠত তোমরা কেউ বাঁচতে না। সেই রাতে গ্রামের প্রতিটি বাড়ির জানালায় ধীরে ধীরে টক 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 শব্দ হতে লাগলো। কেউ সাহস করে বাইরে তাকায়নি। তৃতীয় পর্ব, শিব মন্দিরের পাথর ফলক। দয়াল করুণা একসময় এই গ্রামের পুরোহিত ছিলেন। তার মুখে শোনা যায় হরিভোগার উত্তর প্রান্তে দাঁড়িয়ে থাকা পুরো শিব মন্দিরের আসল রহস্যের কেন্দ্র। এই মন্দিরের পেছনে আছে এক পুরনো পাথর ফলক, যেটি কেউ হাতে স্পর্শ করে না। এক রাতে পটলবাবু ও ভানুবতী কৌতূহলবশত মন্দিরে গেল। মন্দিরের ভেতর অদ্ভুত ঠান্ডা, যেন গায়ে কেউ বরফের হাত বুলিয়ে দিচ্ছে। পেছনে গিয়ে তারা দেখতে পেল সেই পাথর ফলকে খোদাই করা আছে অস্পষ্ট কিছু অক্ষর, আর নিচে অদ্ভুত আকৃতির কয়েকটি কালো দাগ। পটলবাবু মশালের আলো ফেলতেই দাগগুলো যেন নড়ে উঠল। সে এক পা পিছিয়ে গেল, কিন্তু হঠাৎই পাথরের উপর ভিজে লালচে কিছু ঝরে পড়ল, যেন গরম রক্ত। ভানুমতি কাপা গলায় বলল, চলো, এখান থেকে চলো। চতুর্থ পর্ব, অভিশাপের কাহিনী। পরের দিন ভোরে দয়াল সবাইকে ডেকে মন্দিরের সামনে বসালেন। ধীরে ধীরে বললেন, অনেক বছর আগে এই গ্রামে এক তান্ত্রিক এসেছিল, নাম অজানা। সে বলেছিল, এখানে দেবতার নামে রক্ত চাই, না হলে গ্রাম ধ্বংস হবে। গ্রামবাসী রাজি না হওয়ায় সে রাতে তান্ত্রিক এক অভিশাপ দেয়, যারা এই মাটিতে পা রাখবে তারা মৃত্যুর পরও এখানে বেঁচে থাকবে, কেবল ছায়া হয়ে। তারপর থেকে যারা এখানে মারা যায় তারা মাটির নিচে নয়, মাটির ভেতর বন্দি থাকে। অদৃশ্য ছায়া হিসাবে ওরা মাঝে মাঝে উঠে আসে, কারো দরজায় টোকা দেয়, কারো জানালায় ছায়া ফেলে, আর কেউ যদি ওদের ডাকে সাড়া দেয় সেও বন্দি হয়ে যায়। পঞ্চম পর্ব, শেষ রাত। সেই রাতেই ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। আধো রাতে 4টি পরিবারই শুনতে পেল দরজায় ধীরে ধীরে টক টক টক। তারপর বাইরে থেকে পরিচিত কণ্ঠস্বর, দরজা খোলো, আমি চুমকি। কিন্তু চুমকি তো ভেতরেই আছে। মা মেয়েকে আঁকড়ে ধরে বসে আছে, কিন্তু বাইরে থেকে কণ্ঠস্বর বারবার ডাকছে, আমি একা, ঠান্ডা লাগছে। পটলবাবু ভয় বলে দরজা খুলে দিল। পরের মুহূর্তে এক ঠান্ডা হাওয়া ঢুকে গেল ঘরে, আর পটলবাবুর গলা থেকে ভেসে এলো এক চিৎকার, যা মানুষের কণ্ঠস্বর নয়। তারপর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ষষ্ঠ পর্ব, সমাপ্তি। ভোর হলে দেখা যায় পটলবাবুর কোনো চিহ্ন নেই, শুধু উঠোনের ধুলায় সেই একই কালচে পায়ের ছাপ, যা মন্দিরের দিকে গেছে আর পাথর ফলকের সামনে গিয়ে থেমে গেছে। দয়াল বললেন, ও এখন ওদের একজন। আজও হরিভোগ গ্রামে রাত এলে 4টি দরজা একসাথে টোকা পড়ে। ভেতর থেকে আলো নিভে যায় আর মাটির নিচে থেকে ভেসে আসে হালকা গঙ্গানি। কেউ জানে না কার পালা কবে আসবে, শুধু জানে ছায়ার পেছনে সত্যি কি কেউ নেই, কিন্তু ওরা সবসময় তোমার ঠিক পেছনেই থাকে। তাহলে আজকে গল্পটি এখানেই সমাপ্ত হচ্ছে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।